নূর মাথা নেড়ে তুর আর মাকে নিয়ে তাড়াতাড়ি সৌন্দর্যের সাথে গাড়িতে উঠে বসে। সৌন্দর্য যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করতে থাকে। মিনিট 15-র মাঝে এসে হসপিটালে উপস্থিত হয়। সৌন্দর্যের চেনা জানা আছে এখানে, তাই আগেই ফোন করে বলে রেখেছিল। ওরা আসার সাথে সাথে নূরের বাবাকে নিয়ে পরীক্ষা করানো শুরু হয়। সৌন্দর্যের সব ফর্মালিটিস পূরণ করেছে। নূর তার মাকে আর তুরকে নিয়ে বসে আছে। নূর যেন পুরো রোবট হয়ে গেছে, একটা শব্দ বের হচ্ছে না মুখ দিয়ে। রাত পেরিয়ে সকাল হচ্ছে, অন্ধকার কেটে আলোকিত হচ্ছে ভুবন, কিন্তু নূরের ভুবন যেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এক গাদা টেস্ট করাচ্ছে তার বাবার, এখন ঘুমোচ্ছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার। সৌন্দর্য হাসপাতালেই আছে নূরের সাথে। নূরের মাকে আর বোনকে জোর করে বাড়ি পাঠিয়েছে সৌন্দর্য। সৌন্দর্য দেয়ালি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, সে নূরকে দেখে চলেছে। সে যে বেঞ্চে মাথা নিচু করে বসে আছে, একবার একটু নড়াচড়াও করেনি। এর মধ্যে সৌন্দর্যের কাঁধে কেউ হাত রাখে। সৌন্দর্য ভ্রুকুচকে তাকিয়ে দেখে তার বড় আঙ্কেল। দুজন চোখের ইশারায় কিছু বলে, তারপর সৌন্দর্য ওখান থেকে সরে পড়ে। নূরমা। নূর মাথা তুলে তাকায়। মিস্টার রূপম মাহিবকে দেখে ও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তুমি কি জানো তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু? এতটা ভালো যে দুজন এক প্লেটে খাবার খেতাম, একই রকম ড্রেস পরে ঘুরে বেড়াতাম। অবশ্য সময়ের সাথে সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। তোমরা আমাদের সম্পর্ক জানতেও পারোনি। এর পিছনে বিভিন্ন কারণ আছে, কিন্তু সবচেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বিয়ে নিয়ে। তোমার বাবা কিন্তু আজ অসুস্থ না। এরকম কথা শুনে নূর মিস্টার রূপম মাহিবের দিকে তাকায়। হ্যাঁ, আমি যা বলছি তা সত্যি। তোমার বাবা বেশ কিছু মাস যাবত অসুস্থ। এতদিন তোমাদের কাউকে বুঝতে দেয়নি, নিজের মধ্যে চেপে রেখেছে। আমাকেও বলতে দেয়নি। আমি যখন জোর করতাম বলতো, নয়তো আমি বলি কিন্তু দিত না। ওয়াদা করিয়ে রেখেছিল। এখন প্রশ্ন, এতদিন ওয়াদার জন্য বলিনি, তাহলে এখন কেন বলছি? আমি তোমার বাবাকে বলতাম এসব জিনিস তো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন ঠিক জানতে পারবে। তখন তোমার বলতো যখন জানতে পারবে তখন বলিস, কিন্তু এখন বলিস না। ওর সব কথা মেনে নিয়েছি, শুধু এজন্য যে সে নিয়মিত ওষুধ খাবে, নিজের যত্ন নেবে। কিন্তু দেখো কি করলো। বিয়ে নিয়ে অনেক প্রশ্ন না তোমার? এই অসুস্থতার কথা জানতে পেরেই তোমার বাবা পাগলের মতো হয়ে গেছে। সারাদিন শুধু বলতো আমার মেয়ে দুইটার কি হবে, কে দেখবে ওদের। আমার নূর তো বাস্তব জীবন থেকে অনেক পিছিয়ে, কি হবে মেয়েটা, একা কি করে সব সামলাবে। সবচেয়ে বেশি টেনশন করতো তোমাকে নিয়ে। তোমার পাশে একজন পারফেক্ট জীবন সঙ্গী চাইতো। তখন আমি আমার একমাত্র ভাতিজা সৌন্দর্যের কথা বলি তোমার বাবার কাছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? আমার এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তোমার বাবাকে 1 সপ্তাহ সময় দিয়েছি সৌন্দর্যের পিছনে গোয়েন্দাগিরি করতে। ঠিক 1 সপ্তাহ পর তোমার বাবা এসে বলে এই ছেলেই তার মেয়ের জামাই হবে। একজন শান্ত হলে আর একজন উত্তল ঢেউয়ের মতো হতে হয়। হ্যাঁ, মানছি আমরা ডিজিটাল যুগে এসব বিয়ে নামক বন্ধনকে এমন ভাবে কারো উপর অনুমতি ছাড়া চাপিয়ে দিতে পারি না। কিন্তু এটা তো জানো, সব বাবা মাই চায় তার সন্তান বেস্টটা পাক, ভালো থাকুক। তোমার বাবার চাওয়া তো কোনো ভুল নেই। যখন নিজের সন্তান হবে তখন বুঝতে পারবে সৌন্দর্য জীবন সঙ্গী হিসেবে খারাপ না মা। জীবনকে একবার সুযোগ দিয়ে দেখো, আর তোমার মনে হতে পারে একটা বিবাহিত ছেলে। মিস্টার ওয়াহিদ আর কিছু বলার আগেই সৌন্দর্য এসে ওখানে উপস্থিত হয়। কিসব কাগজপত্র নিয়ে কথা আছে। মিস্টার রূপম ওয়াহিদ নূরের মাথায় হাত বুলিয়ে চলে যায়। নূর একইভাবে বসে থাকে। এগুলো সব ফিনিশ করো ফার্স্ট। বলে নূরের পাশে এক বস্তা খাবার রাখে সৌন্দর্য। অবশ্য নূরের খাবার দেখে তাই মনে হচ্ছে। নূর খাবারের দিকেই তো সৌন্দর্যের দিকে একবার তাকাচ্ছে। আমার দিকে তাকাতে বলিনি ম্যাডাম, খাবার খেতে বলেছি। আমাকে দেখার অনেক সময় পাবে, এমনকি সারা জীবন আমাকে দেখে দেখে বোরও হতে পারবে। সো এখন যেটা করলে কাজে দিবে সেটা করো। খাবারগুলো ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই আমার। সৌন্দর্য ভ্রু কুচকে নূরের দিকে তাকিয়ে বলে, তুমি কি বললে? আবার একবার বলবে? আমি আসলে শুনতে পাইনি। আমার এখন খেতে ইচ্ছে করছে না স্যার, আমি খাবো না। তুমি কি চাও তোমাকে এখান থেকে চলে যেতে হোক? নিশ্চয়ই চাও না, তাই না? যদি না চাও তাহলে ফাতিহার পলা ভূত কালের মতো খেয়ে নাও। নূরের জোড়াজুড়ি করতে বা কথা বলতে একটু ইচ্ছে করছে না। সে ভেতর থেকে ভেঙে ঘুরে যাচ্ছে। না যাওয়া সত্ত্বেও খাবার হাতে নেই খাওয়ার জন্য। নূর খাবার মুখে নিতে নিতে সৌন্দর্যের দিকে তাকায়। সে এখন ফোন নিয়ে বিজি। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি কিছু খাবেন না স্যার? অনেক বেলা তো হয়ে গেছে। আমি কফি খেয়েছি, আপাতত কিছু খাবো না। খিদে লাগলে পরে খেয়ে নেবো। তোমাকে আমার খাওয়া নিয়ে ভাবতে হবে না। এখানে তো অনেক খাবার আছে, আপনি এখান থেকে নিয়ে খান। সৌন্দর্য ফোন পকেটে ঢুকিয়ে নূরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর কিছু না বলে নূরের হাত থেকে আধ খাওয়া পাউরুটিটা নিয়ে কামড় বসে। আরে স্যার, এটা তো আমার এটো, ভালোটা নিয়ে খান। এত কিছু তোমাকে ভাবতে কে বলেছে? খেতে বলেছো, খেয়েছি। এবার কথা কম বলে খাওয়া শেষ করো, দেন ডাক্তারের কাছে যেতে হবে। নূর ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি খাওয়া শেষ করে। ডাক্তারের কেবিনে বর্তমানে নূর আর সৌন্দর্য বসে আছে। নূর ভয়ে ঘেমে নেই একাকার। হাত কচলাতে কচলাতে মনে হচ্ছে চামড়া উঠিয়ে ফেলবে হাতে। ডাক্তার রিপোর্টে চোখ বুলাচ্ছে। পেশেন্টের কি হন আপনারা? ডাক্তার জিজ্ঞেস করে,
পেশেন্ট আমার কিছু বলতে গিয়ে সৌন্দর্য নূরের দিকে তাকায়। নূরের দিকে তাকিয়ে বলে, আমার শ্বশুর, আই মিন বাবা হয়। ও আচ্ছা, জি। দেখুন ওনার কন্ডিশন যতটুকু মনে হচ্ছে ভালো না। ডাক্তারের কথা শোনার সাথে সাথে নূর সৌন্দর্যের হাত খামচে ধরে ভীত দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকায়। সব খুলে বলুন ডাক্তার। সৌন্দর্য সোজা সাপটা বলে। ডাক্তার নড়ে চড়ে বসে গলা খাকারি দিয়ে বলতে শুরু করেন, দেখুন পেশেন্টের সব রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে ওনার ব্রেন টিউমার হয়েছে। আর এটা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, তবু আমি খুলে বলছি সব। ব্রেন টিউমার বা ইন্ট্রাক্রেনিয়াল নিউপ্লাজম এমন একটি অবস্থা যখন মানুষের মস্তিষ্কে অস্বাভাবিক কোষ তৈরি হয়। অপারেশন করতে হবে কিন্তু চান্স খুবই কম। খোলাখুলি বললেই ভালো আসলে। কত পার্সেন্ট ডক্টর? সৌন্দর্য জানতে চাই। ডাক্তার নিজের চশমা ঠিক করতে করতে বলে, 95% নেগেটিভ আর 5% পজিটিভ। ডাক্তারের কথা শুনে নূর শব্দ করে কেঁদে ওঠে। সৌন্দর্য নূরের দিকে তাকিয়ে ডাক্তারকে বলে, ডক্টর, আমরা এই বিষয়ে পরে কথা বলি। হ্যাঁ, আপনাদের ইচ্ছে। সৌন্দর্য পরে নিজে আলাদা করে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় উনার শরীরের কন্ডিশন ততটা ভালো না, কিছুটা উন্নত হলে করাতে হবে। আর যে ডাক্তার অপারেশন করবে উনি বর্তমানে দেশের বাইরে আছে, উনি সপ্তাহ খানিক পরে আসবে। সবকিছু উনি আবার পর্যবেক্ষণ করে ডিসিশন জানাবেন। আপাতত 2 দিন নূরের বাবাকে হাসপাতাল রেখে বাড়িতে নিয়ে আসা হয়। এই 2 দিন সৌন্দর্য হাসপাতালেই ছিল। নূরের বাবা এখন কিছুটা ভালো আছে, তবে ততটাও নয়। সৌন্দর্য নিজে ওদের বাড়ি পৌঁছে সবকিছু বুঝিয়ে তারপর বাড়িতে যায়। এই 2 দিন না ভালো মতো ঘুম হয়েছে আর না খাওয়া দাওয়া। সৌন্দর্য নিজেও কেমন অসুস্থ বোধ করছে, তাই ভার্সিটি থেকে একদিনের জন্য ছুটি নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে একদিন ঘুমিয়ে কাটিয়ে দেবে। কিন্তু নিজে ঘুম আর বিশ্রাম করার ফাঁকেও একটু পরপর নূরকে কল দিয়ে তার বাবার খোঁজ খবর নিতে ভুলছে না। কিছু লাগবে কিনা, লাগলে যেন সাথে সাথে কল করে। লজ্জা নিয়ে যেন বসে না থাকে, বা সৌন্দর্য কিছু মনে করবে কিনা এই ধারণা নিয়ে যেন বসে না থাকে। যখনই দরকার পড়বে সেটা রাত 2টো হলেও যেন তাকে ফোন করে জানানো হয়, নয়তো পরে এর জন্য সৌন্দর্য দেখে নেবে বলে হুমকি দেয়। সৌন্দর্যের এরূপ কথায় নূর অবাক। লোকটা তাদের ভালো করতে চাইছে, তাও আবার হুমকি দিয়ে। নূর তার বাবার কাছ থেকে নড়ছেই না, সব নিজের হাতে করছে। বাবার সাথে কত কথা বলছে, এতদিনের জমানো সব কথা যেন ঢেলে দিচ্ছে। নূরের বাবা মেয়ের দিকে তাকিয়ে শুধু তার করা পাগলামিগুলো দেখছে। ভেতর থেকে শক্ত মানুষটা ভেঙে গেছে। খুব করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু মেয়ে আর বউয়ের সামনে একেবারে কাঁদা যাবে না, নয়তো ওরা ভেঙে পড়বে। মেয়েদের মন করে দেখে নিচ্ছে, কেন যেন মন বলছে আর দেখতে পারবে না। মেয়েদের সাথে আর হাসি খুশি মুহূর্ত উপভোগ করতে পারবে না। নূর রাতের খাবার শেষ করে অনেকটা সময় বাবার সাথে গল্প করে কাটিয়েছে। অবশ্য নূর একা না, সাথে তুর আর তার মাও ছিল। রাত প্রায় 11টা বাজে। নূরের বাবাকে ওষুধ খাওয়ানো হয়েছে। ওষুধের প্রভাবে ঢেমুচ্ছে দেখে গল্পের সমাপ্তি ঘটিয়ে দেয়। বাবাকে সুন্দর করে শুয়ে দিয়ে লাইট অফ করে 2 বোনই নিজেদের রুমে এসে পড়ে। নূর বিছানায় শুয়ে ছটফট করে, কিন্তু কেন জানি চোখের পাতায় ঘুম ধরা দেয় না। উঠে বসে বই নেই পড়ার জন্য, কিন্তু এতেও মনোযোগ বসে না। শেষে ফোন হাতে নেয়। ফোন অন করতেই দেখতে পায় সৌন্দর্যের মেসেজ। ফোন হাতে নিলে মেসেজ দিও, কথা আছে। নূর হোয়াটসঅ্যাপ ঢুকে সৌন্দর্যকে মেসেজ দেয়। জি স্যার, বলুন কি বলবেন। মেসেজ দিয়ে নূর ইসরাতের সাথে কথা বলতে যায়। মিনিট 2 পরেই মেসেজ আসে। কাল সকাল 11টার দিকে তৈরি থেকো, এক জায়গায় যাব। কোথায় যাব স্যার? গেলেই তো দেখতে পারবে। তুমি তৈরি হয়ে থেকো, আমি তোমাকে পিক করব। কিন্তু কোনো কিন্তু না, বেশি সময় লাগবে না। আর দরকার আছে বলেই তো বলেছি। নূর কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। আচ্ছা, জানিয়ে ফোন রেখে ঘুমানোর চেষ্টা করো। পরের দিন যথাসময়ে নূর তৈরি হয়ে থাকলেও বাইরে না দাঁড়িয়ে বাড়িতেই থাকে। একা একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। সৌন্দর্য নূরদের বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দেয়। মেয়েটাকে টাইম দিয়েছে, কিন্তু এখনো আসার নাম নেই। ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করে সৌন্দর্য। মেজাজ খুব খারাপ হচ্ছে তার। সময় জ্ঞানহীন মানুষদের একদম পছন্দ না, আর এই মানুষটা পছন্দের কাজগুলোই করছে। সৌন্দর্য ফোন হাতে নিয়ে নূরের ফোনে কল দেয়। নূর সৌন্দর্যের ফোন দেখে রিসিভ না করে মা বাবাকে বলে বের হয়। এইদিকে কল রিসিভ না করে সৌন্দর্য রাগে পুষতে থাকে। এইদিক ওদিকে তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়, কিন্তু হুট করে সামনের দিকে তাকিয়ে নিজের রাগ যেন সব নিমিষে গায়েব হয়েছে। এক সাদা পরীর স্নিগ্ধ মুখ দেখে নূর ধীর পায়ে হেঁটে এসে সৌন্দর্যের সামনে দাঁড়ায়। নিচের দিকে তাকিয়ে বলে, আসলে আমি আগেই তৈরি হয়েছিলাম। এখানে দাঁড়িয়ে থাকতে আমার আনইজি লাগছিল, তাই আসিনি, বাড়িতেই ছিলাম। আপনি কি অনেক সময় ধরে অপেক্ষা করছেন স্যার? সৌন্দর্য এখনো নূরের দিকেই তাকিয়ে আছে। নূরের কথাগুলো শুনছে কিনা বোঝা গেল না। নূর সৌন্দর্যের সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকায়। তারপর সৌন্দর্যকে আবার ডাকে। স্যার? নো রেসপন্স। এবার একটু জোরেই ডাক দেয়। সৌন্দর্য নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ। যাবেন না? সৌন্দর্য মনে মনে বলে,
যাবো কি করে? আমি তো আটকে গেছি। চলো। বলে সৌন্দর্য গাড়িতে উঠে বসে। সৌন্দর্যের সাথে নূরও গিয়ে গাড়িতে বসে। সৌন্দর্য নূরকে নিয়ে ফাতিহার স্কুলে যায়। ফাতিহার স্কুলে কিছু কাজ আছে, আর তার মধ্যে নূরের মনটা যেন একটু ভালো হয় তারই চেষ্টা। স্কুলে এসে সৌন্দর্য প্রথমে অফিসে ঢুকে স্যার ম্যাডামদের সাথে কিছু সময় কথা বলে তারপর প্রিন্সিপাল ম্যাম একটা খাতায় এগিয়ে দেয় সাইন করার জন্য। সৌন্দর্য সাইন করে নূরের দিকে খাতায় এগিয়ে দেয়। তারপর আস্তে করে নূরের কানের কাছে গিয়ে বলে, আমি ফাতিহার কাছে যাচ্ছি, তুমি সাইনটা করে এসো। নূর বুঝলো না কি হচ্ছে। সৌন্দর্যের কথা মতো সাইন করতে গিয়ে থমকে যায়। ফাতিহার বাবার নামের জায়গায় মিস্টার রূপম ওয়াহিদ নাম দেখে নূর খাতার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু চোখের সামনে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। নূর কয়েকদিন ধরে একের পর এক ছটকা খেয়ে চলেছে। খাতার মধ্যে থাকা মিস্টার রূপম ওয়াহিদ নামটার দিকে তাকিয়ে নূর হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। অথচ কিছুতেই কিছু হিসেব তার মিলছে না। কে এই রূপম? কি তার পরিচয়? কিংবা ফাতিহার অভিভাবকের দায়িত্বই বা সৌন্দর্য কেন পালন করে? ওদের বন্ডিং দেখে যে কেউ অনায়াসে ধরে নেবে এরা বাবা মেয়ে। আর প্রিন্সিপাল ম্যাম তো সৌন্দর্য আসার সাথে সাথে বলে উঠেছে, মিস ওয়াহিদ, আপনার মেয়ে অনেক ভালো সব দিক দিয়ে। তার আচার ব্যবহার, চাল চলন, খুব ভালো শিক্ষা নিয়ে বড় করেছেন আপনার মেয়েকে। তাহলে এসব কেন বললো? কথায় কথায় তো আপনার মেয়েই করে গেল। এই মুহূর্তে হাজারটা প্রশ্ন এসে নূরের মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। কি হলো, এনি প্রবলেম? জিজ্ঞেস করে প্রিন্সিপাল ম্যাম। নূর তার সকল ভাবনা সাইডে রাখে। নো নো ম্যাম, কোনো সমস্যা নেই। বলে তাড়াতাড়ি করে সাইন করে দেয়। এর মধ্যে সৌন্দর্য ফাতিহাকে নিয়ে এসেও পড়ে। নূর, তোমার হয়েছে? জানতে চায় সৌন্দর্য। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলো যাওয়া যাক। হুম। আসছি ম্যাম। কোনো ধরনের অসুবিধা বা দরকার হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আর আমার মেয়েকে নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। যদিও হয় তাহলে আমাকে জানাতে ভুলবেন না। নূর সৌন্দর্যের দিকে তাকিয়ে ভাবে, কি জোরালো ভাবে আমার মেয়ে বলছে। না একটু সংকোচ না অন্য কিছু। সৌন্দর্য তাদের থেকে বিদায় নিয়ে নূর আর ফাতিহাকে নিয়ে বের হয়েছে। গাড়িটা একটু দূরে পার্কিং করেছে সৌন্দর্য। এদিকে একটু সমস্যা হয়েছে তাই আর গাড়ি এনে রিস্ক নেয়নি। সৌন্দর্যের কোলে ফাতিহা। নূর তাদের পাশেই হাঁটছে। সে ভাবনার জগতে বিচরণ করছে এখন। কিছুতেই হিসেব মেলাতে পারছে না নূর। ভাবনায় বিভোর হয়ে ভুলে বসেছে সে রাস্তা দিয়ে হাঁটছে। হুট করেই এক মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। এসব কি? তুমি কি কোনো কিছু ঠিকভাবে করতে পারো না? একটু জোরালো ভাবে বলে সৌন্দর্য। মহিলাটা কেমন করে যেন সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে। নূর মহিলাটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে সরি বলে। সৌন্দর্য মহিলার দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। মহিলা দুজনের দিকে তাকিয়ে আচ্ছা বলে চলে যায়। ফাতিহার মতো তোমারও যে কোলে উঠতে ইচ্ছে করছে সেটা বললেই পারতে। শুধু শুধু এরকম বেখেয়ালি অ্যাক্সিডেন্ট করার প্রয়োজন ছিল না। আমাকে বলতে যে কোলে উঠতে ইচ্ছে করছে। আমি তোমার হাজব্যান্ড হই, অবশ্যই তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না। নূর চোখ বড় বড় করে সৌন্দর্যের দিকে তাকায়। কি বলছে, কি ঠোঁটকাটা লোকটা এই বাচ্চা মেয়ের সামনে। ওয়াও মিস্টার ওয়াহিদ, তুমি মাম্মাকেও কোলে দিবে? মাম, এসব বড়দের কথায় কান দিতে নেই। তুমি চকলেট খাও। বলেই পকেট থেকে একটা চকলেট বের করে দেয়। ফাতিহা চকলেট পেয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। এইদিকে কি হচ্ছে তার কোনো হুঁশি নেই। সৌন্দর্য একটু এগিয়ে নূরের হাত ধরে। নূর সৌন্দর্যের ছোঁয়ায় কেঁপে ওঠে। সৌন্দর্য একটু এগিয়ে নূরের কানের কাছে ফিসফিস করে বলে, আমার বউয়ের কোলে ওঠার ইচ্ছেও আমি পূরণ করব। এখন আপাতত এভাবেই আসবো। বলে নূরের হাত ধরে এগিয়ে যায় গাড়ির দিকে। নূর একবার হাতের দিকে তো একবার সৌন্দর্যের দিকে তাকায়। কেন জানি ভালো লাগায় পুরো শরীর চড়ে উঠছে। সৌন্দর্য নিজে নূরকে গাড়িতে তুলে সিট বেল্ট বেঁধে দেয়। এই প্রথম বাবা ছাড়া অন্য কোনো পুরুষ এত কেয়ার করছে। বাবার কথা মাথায় আসতেই চোখ ভিজে উঠে অশ্রুতে। অনেক করে আটকানোর চেষ্টা করে চোখের পানি নূর, কিন্তু চোখ কি বাঁধ মানে কষ্ট মনে হলে টুপ করে গাল বেয়ে কোলে সে চোখের পানি পড়ে। নূর সৌন্দর্য দেখার আগেই তাড়াতাড়ি চোখ মুছে নেয়। সৌন্দর্য কোথায় নিয়ে যাচ্ছে নূর জানে না, জিজ্ঞেসও করেনি কোথায় যাচ্ছে। বসে ফাতিহার সাথে টুকটাক কথা বলছে। এটা খেয়াল করেনি গাড়ি ওদের বাড়ির রাস্তায় যাচ্ছে। মাঝখানে আবার সৌন্দর্য গাড়ি দাঁড় করিয়ে কোথায় যেন যায়। মিনিট 15 পর ফিরে আসে, 2 হাত ভর্তি করা ব্যাগ, আর এসবের ভেতর মনে হয় ফল মিষ্টি আছে। নূরের যা মনে হলো। নূর এসব দেখেও কিছু জিজ্ঞেস করেনি। সৌন্দর্য গাড়ি এনে নূরদের বাড়ির সামনে থামায়। নূর আর ফাতিহা তখন গল্প করতে ব্যস্ত। এই যে আমার দুই ম্যাডাম, আপনাদের গল্প কি শেষ হয়েছে? না হলে একটু রেস্ট নিন, বাড়িতে গিয়ে আবার শুরু করবেন, ঠিক আছে? বাড়ির কথা বলতেই নূর বাইরের দিকে তাকিয়ে দেখে ওদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো। ফাতিহা থেকে বিদায় নিয়ে নূর চলে যেতে নেয়। আশ্চর্য, ওইটা শুধু তোমার একার বাড়ি না কিন্তু।
আমার শ্বশুর আব্বার আর ফাতিহা নানুর বাড়ি। ফাতিহা মাথা নেড়ে জানাই ঠিক। নূর আহাম্মক বনে যায়। আজও যে বাড়িতে যাওয়ার কথা বলতে ভুলে গেছে সেটা মাথায় আসতে ঠাসিয়ে স্বর মারতে ইচ্ছে করলো নিজের মাথায় নিজেরই। এর মধ্যে সৌন্দর্য ফাতিহাকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নূরের কোলে ফাতিহাকে দিতে দিতে বলে, ধরো তোমার মেয়েকে। তারপর গিয়ে গাড়ির পেছন থেকে কিনে আনা জিনিসপত্রগুলো নিজের হাতে নিয়ে নূরকে চোখের ইশারায় ভেতরে যেতে বলে। নূর রোবটের মতো চলতে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে বর্তমানে 3 জন। কি হলো? কলিং বেল বাজাও। আমার 2 হাত ভর্তি, দেখতে পাচ্ছ না? নূর কলিং বেল দিয়ে অপেক্ষা করতে থাকে দরজা খোলার জন্য। মিনিট খানেক পরেই দরজা খুলে যায়। নূর দরজা খুলে দিয়েছে। আরে তুই নূরকে তুমি পাত্তাই দিল না, হাত দিয়ে সরিয়ে সৌন্দর্যের পাশে দাঁড়িয়ে। আল্লাহ, এ আমি কি দেখছি? জিজু, আপনি আমাদের বাড়িতে এসেছেন? ওয়াও! হ্যাঁ, আমার একমাত্র শালিকা, আমি এসেছি, তোমার জিজু। এবার ভেতরে ঢুকতে দাও আগে। তোর নিজেই সৌন্দর্যের হাতের জিনিসপত্র নিয়ে ওদেরকে ভেতরে প্রবেশ করে। সৌন্দর্যকে দেখে নূরের বাবা মা খুব খুশি হয়। সবচেয়ে বেশি খুশি হয় নূরের বাবা। নূর আর সৌন্দর্য পাশাপাশি দাঁড়িয়ে ছিল। মেয়ে আর মেয়ের জামাইকে 2 চোখ ভরে দেখে নেয়। কি সুন্দর লাগছে দুজনকে। নূরের মা সৌন্দর্যকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায়। যদিও বাড়িতে কারোই নূরের অবস্থা ভালো না, তবুও জামাইকে তো আর এমনি এমনি বসিয়ে রাখা যায় না। তার উপর নূরের বাবা নিজে বলে দিয়েছে সৌন্দর্য আর ফাতিহার জন্য কি কি রান্না করতে। তাদের আপ্যায়নের যেন কোনো কমতি না থাকে। তুমি ফাতিহাকে নিয়ে নিজের রুমে গিয়ে নিজের সাজার জিনিস দিয়ে বসিয়েছে। নূর নিজের রুমে চলে গেছে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করতে। সৌন্দর্য বসে বসে নূরের বাবার সাথে গল্প করছে। নূরের বাবা গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। সৌন্দর্য আর এখানে বসে থাকে না, উঠে ড্রয়িং রুমের দিকে চলে যায়। চারদিকে চোখ বুলিয়ে দেওয়ালের দিকে তাকাতে ওদের 4 জনের বড় একটা ফ্যামিলি ফটোর দিকে নজর যায়। সৌন্দর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এর মধ্যে পেছন থেকে তুর এসে বলে, আরে জিজু, আপনি এখানে একা একা কি করছেন? ফ্রেশও হননি দেখা যায়। আসুন আমার সাথে। বলে টেনে নিয়ে যেতে থাকে। আরে শালিকা, কোথায় নিয়ে যাচ্ছ? আপুর রুমে। এখন আমি তোমার আপুর রুমে গিয়ে কি করব? তার চেয়ে বরং আমাকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। একটু ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হলে একটু হবেন কেন শুনি? পুরোপুরি হন নিজের বইয়ের রুমে গিয়ে। বলে চোখ মেরে জোরে ধাক্কা দিয়ে সৌন্দর্যকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে তোর মুচকি হেসে চলে যায়। এইদিকে নূর মাত্রই ফ্রেশ হয়ে বের হয়েছে। বাথরুমে জামা নিয়ে যেতে ভুলে গেছে, তাই রুমেই চেঞ্জ করবে বলে ঠিক করে নেয়। সাধারণত নূর তার রুম লক করে নেয়। বাড়িতে তেমন কেউ নেই, আর থাকলেও নক করে ঢুকে। আজ যে বাড়িতে সৌন্দর্য এসেছে সেটা মাথা থেকে বের হয়ে গেছে নূরের। মাত্রই ওনাটা রেখে জামা নিতে যাবে, কোথা থেকে হুট করে সৌন্দর্য এসে নূরকে নিয়ে ধপাস করে বিছানায় পড়ে যায়। তুরের হুট করে ধাক্কায় সৌন্দর্য নিজের ব্যালেন্স রাখতে পারেনি। নূরকে সাথে নিয়ে বিছানায় পড়ে যায়। নূর কি হলো কিছুই বুঝলো না। সে অনুভূতি শূন্য হয়ে সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি দুজনের দিকে নিবদ্ধ। দুজনের পৃথিবী যেন থমকে গেছে। সৌন্দর্যের কি হলো কে জানে। নিজের হাত নূরের পেছনে রেখে নূরকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়ে জড়িয়ে ধরে। সৌন্দর্যের জড়িয়ে ধরা বেশি সময় স্থায়ী হলো না। যেভাবে ঝড়ের বেগে জড়িয়ে ধরেছে সেভাবে ঝড়ের বেগে নূরের কাছ থেকে ছিটকে সরে উঠে দাঁড়িয়েছে। নূর হ্যাং হয়েছিল, বুঝতেও পারেনি যে তাকে সৌন্দর্য জড়িয়ে ধরেছে। সৌন্দর্য উঠে দাঁড়ানোর পর তার হুঁশ আসে। উঠে বসে সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখে সৌন্দর্য অন্যদিকে মুখ করে আছে। নূর সৌন্দর্যের কাহিনী কিছুই বুঝল না। নিজের দিকে চোখ ছেটে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো নূরের। তাড়াতাড়ি করে অন্য গায়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। সৌন্দর্য পরিবেশ স্বাভাবিক করার জন্য বলে, বেশি চলাচল করতে পারো না নাকি নূর? নিজের স্বামী বলে এভাবে সুযোগ নিয়ে যখন তখন আমার ইজ্জতের উপর হামলা করবে? তোমার বাড়িতে আসছি বলে তুমি এভাবে সুযোগ নেবে? ছি, কি বাজে কথা এসব। আপনি কি বলছেন স্যার? আপনার মাথা কি ঠিক আছে নাকি পুরোপুরি খারাপ হয়ে গেছে? কি সব কথা বলছেন? আর আমি কখন আপনার উপর সুযোগ নিলাম শুনি? পড়েছেন তো আপনি। কোথায় থেকে হুট করে উড়ে এসে একেবারে গায়ের উপর পড়েছেন। নিজে দোষ করে মুখের জোরে একেবারে আমার উপর চাপিয়ে দিচ্ছেন। এক নাগারে কথাগুলো বলে নূর হাঁপাতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এইভাবে হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নেওয়ার কি আছে? আশ্চর্য। আমি এখনো তোমার সাথে কিচ্ছু করিনি, না করতেই তোমার এই অবস্থা। বাড়িতে দেখা নেই, আগে থেকে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। কি করার কথা বলছেন আপনি? প্রশ্নটা করে নূরের মাথায় আসে লোকটা কি বোঝানোর চেষ্টা করছে। বুঝতে পেরে লজ্জায় নিয়ে যায়। মুখ দিয়ে বেরিয়ে আসে, ছি, কি নোংরা আপনি স্যার। মনে মনে ঠিক করে নেয় আর একটাও কথা বলবে না এই ঠোঁট কাটা লোকটার সাথে। কি কথা বলছি বুঝতে পারছো না? তুমি কি চাইছো সব খুলে বলি? তাহলে সেই আশা ছেড়ে দাও। আমি বলায় না করায় বিশ্বাসী। করে দেখাবো। বলে চোখ টিপ দেয় সৌন্দর্য। নূর এসব শুনে চোখ মুখ মুচকে ফেলে। নূরের মুখের এমন ভঙ্গিমা দেখে সৌন্দর্য মুচকি হাসে। তোমার রুম, তুমি যা ইচ্ছে তাই করো,
কিন্তু তার আগে লক করে নিও। পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে সৌন্দর্য রুম থেকে বের হয়ে যায়। নূর তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবে, এমন অশ্লীল কথা কি করে বলতে পারে লোকটা? মুখে কি কিছুই আটকায় না? দেখে মনে হয় কি রাগী, কি ভাব ধরে থাকে। নূর এসব ভাবতে ভাবতে মাথায় হাত দিয়ে বসে পড়ে। বিকেলের দিকে খাওয়া দাওয়া করে সৌন্দর্য আর ফাতিহা চলে যায়। এর মধ্যে একবারও নূর সৌন্দর্যের সামনে পড়েনি। লুকিয়ে লুকিয়ে থেকেছে, কে জানে আবার কখন কি বলে দেয়। লোকটা দিন দিন কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে। ফাতিহার সাথে আবার সময় কাটিয়েছে। যাওয়ার সময় সৌন্দর্য অবশ্য চোখ ঘুরিয়ে নূরকে খুঁজেছে, কিন্তু পায়নি। নূরের মাও বলেছিল আসার জন্য, কিন্তু আসেনি। ইসরাত কানে হাত দিয়ে বসে বসে মোবাইল টিপছে। তার মা সে যে বকাবকি শুরু করেছে, থামার নাম গন্ধ নেই। মোবাইল গিলে খা, মোবাইলের ভেতর ঢুকে যায়। পড়াশোনা আর করতে হবে না, খেতেও হবে না, মোবাইল দেখলেই পেট ভরবে। বইটা নিয়ে একটু বসে না, সারাদিন রাত 24 ঘন্টা মোবাইল আর মোবাইল। ইসরাতের মায়ের কথা ইসরাত কানেই তোলে না, সে তার মতো মোবাইল দেখতে ব্যস্ত। গ্রুপে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে থাকে। সকলেই এখন ফ্রি। গ্রুপে তুমুল ভাবে চ্যাটিং চলছে। সকলেই হাসি মজা করছে, কে কি করবে। কেউ কেউ বলছে জব করবে, কেউ বা বিদেশে সেটেল হবে, আরো নানান আলোচনা। সকলের ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা হলেও ইসরাতের একটাই পরিকল্পনা, না সে আর বেশি পড়াশোনা করবে না, বিয়ে করে নেবে। এসব পড়াশোনা মাথায় ধরে না। বিয়ে করে নিলে আর পড়তে হবে না। আহা, জামাই নিয়ে সারাদিন ঘুরে বেড়াবে, রেস্টুরেন্টে যাবে, কাপড় পিক তুলে ফেসবুকে আপ দিয়ে দেখিয়ে দেবে এতদিন মানুষের কাপড় পিকের রিয়াক্ট দিয়ে এসেছে। বান্ধবীদের বলে প্রস্তুতি নিতে, তার আর তালহা স্যারের কাপড় পিকে রিয়াক্ট দেওয়ার প্রস্তুতি নিতে। কয়েকজন এই নিয়ে ইসরাতের সাথে মজা নিচ্ছে, তো কয়েকজন উৎসাহ দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। ইসরাত মজায় মেতেছে, মায়ের কথা কানেই তুলল না। এর মধ্যে ইসরাতের বাবাও বাড়িতে এসেছে। উনার সাথে আরেক দফা শুরু করে দিয়েছে ইসরাতের মা। বকাবকি করে শান্ত হয়। পরিবেশ ঠান্ডা দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় ইসরাত। রাতে খাওয়ার সময় হয়ে যায়। ইসরাতের বাবা মেয়েকে ডাকতে থাকে খাওয়ার জন্য। ধর, ভালো লাগে না, কি সুন্দর আড্ডা দিচ্ছি, আমি পরে খেলে কি এমন হতো? বলে ইসরাত খাওয়ার জন্য যায়, সাথে ফোনও নিয়ে যায়। খেতে খেতে চ্যাটিং না করতে পারো, খেতে মেসেজ তো দেখতে পারবে, নয়তো ওকে ছাড়াই এরা এগিয়ে যাবে। মাঝে মাঝে বাম হাতেও রিপ্লাই দিতে পারবে, এই ভেবে ফোন সাথে নিয়ে যায়। মায়ের খাবার দিতে দেরি হচ্ছে দেখে আবার ফোনে মেসেজ দিতে থাকে। ইসরাতের মা খাবার নিয়ে আসতে আসতে ইসরাতকে ফোন টিপতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, আবার শুরু করে দেয়। ইসরাতের বাবাকে বলে ঘটক লাগানোর জন্য, পড়াশোনা আর করতে হবে না, বিয়ে দিয়ে দিবে, শ্বশুর বাড়ি গিয়ে বাকি পড়াশোনা করবে। বিয়ের কথা শুনে ইসরাত কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে কিছুতেই বিয়ে করবে না, পড়াশোনা শেষ করে বিয়ে করবে। ইসরাতের মাও নাছরবান্দা, তিনি বলে চলেছেন যে করেই হোক বিয়ে দিয়ে ছাড়বে। মা মেয়ের কথা শুনে দুজনকে এক ধমক দেয় ইসরাতের বাবা। আহ, থামবে তোমরা? কি শুরু করেছো বলো তো? শান্তিতে কি খেতেও দিবে না নাকি? ইসরাতের বাবার ধমকে ইসরাতের মা চুপ হয়ে যায়, কিন্তু ইসরাত এখনো কান্নার ভান করে বলতে থাকে, আমি এখন কিছুতেই বিয়ে করব না। চুপচাপ খা, তোকে পড়াশোনা শেষ হওয়ার আগেই আমি বিয়ে দিয়ে দিব না। ইসরাত মনে মনে লুঙ্গি ডান্স দেয়। ইসরাতের মা তরকারি আনতে চলে যায়। এই সুযোগে ইসরাত ভাবলো একটা ফানি পোস্ট করে আসা যায়। ফেসবুকে এসে বিয়ে করার জন্য চিল্লাতে থাকা লোকজন বাড়িতে বিয়ের কথা বললে কান্না করে। কিন্তু একই ফোন হাতে নিয়ে টাসকি খায়। ইসরাত তাড়াহুড়ো করে এই সময় ফোন রাখতে গিয়ে তালহার কাছে কল চলে গেছে মেসেঞ্জারে। কল রিসিভ হয়েছে আরো 3 মিনিট আগে। তার মানে লোকটা সব কথা শুনেছে। ইসরাত তাড়াতাড়ি কল কেটে দেয়। মান সম্মানের ফালুদা হয়ে গেছে। এই তালাবেটাকে দেখে নিবে সে। অন্য সময় কল দিলে রিসিভ করে না, আর আজ ভুলে চলে গেছে, এটা ঠিকই ধরেছে। নূরের বাবাকে আজ হাসপাতালে আনা হয়েছে। এখন শরীরটা কিছুটা ভালো। গত পরশুই ডাক্তার দেশে এসেছে, গতকাল ছুটিতে ছিল, তাই আজ নিয়ে আসা হয়েছে। আজ আবার নতুন করে সব পরীক্ষা করে তারপর অপারেশনের তারিখ দেওয়া হবে। আজও সাথে সৌন্দর্য আর মিস্টার রূপম মাহিদ এসেছে। সবকিছু ওনারাই দেখাশোনা করছে। নূর নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। ভয়ে হাত পা জমে যাচ্ছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতেও পারছে না। ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। বেঞ্চের উপর হাত রেখে একবার খুলছে তো একবার বন্ধ করছে। চোখ বন্ধ করে নিজের যন্ত্রণা কমানোর চেষ্টা করছে। নিজের হাতের উপর কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সৌন্দর্য নূরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু চাপ দিয়ে বোঝায় শান্ত হওয়ার জন্য। নূর চলো চলো চোখে সৌন্দর্যের দিকে তাকায়। রিল্যাক্স পরান, কাম ডাউন, শান্ত হও। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে শান্ত করো নিজেকে, কিচ্ছু হবে না। বি স্ট্রং পরান। নূর সৌন্দর্যের চোখের দিকে তাকিয়ে ভরসা পায়। নিজের সৌন্দর্যের হাত ভালো করে আঁকড়ে ধরে।
নূর সৌন্দর্যের কথায় ভরসা খুঁজে পেল। মনটা একবার বলছে কিচ্ছু হবে না তোর বাবার, তো আরেকবার অন্য কথা বলে। কাল সারা রাত গল্প করেই কাটিয়ে দিয়েছে। কথা বলার সময় ও বুকের ভেতরটা বারবার মোচড় দিচ্ছিল। নূরের বাবাকে আগামী কালকের মাঝে অপারেশন করানো হবে, তাই আজই হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে। ডাক্তাররা সব রকমের প্রস্তুতি নিচ্ছেন। নূরের মা সেই যে নামাজের রুমে বসে আছেন আর উঠছেনই না। এতক্ষণ সব সৌন্দর্য সামলালেও এখন তার বড় আব্বু মিস্টার রূপম ওয়াহিদ সব ফর্মালিটিস পূরণ করেছে। সৌন্দর্য এখন নূরকে সময় দিচ্ছে। মেয়েটা বাইরে থেকে শক্ত দেখালেও ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছে। সৌন্দর্য নূরের চোখ দেখেই ভেতরের অবস্থা কিছু হলেও বুঝতে পেরেছে। পরের দিন নূরের বাবাকে যখন তৈরি করা হয়েছে অপারেশন থিয়েটার নেওয়ার জন্য, তখন একে একে সকলকে ডাক দেওয়া হয় ওনার সাথে দেখা করার জন্য। নূরের মা আর নূর একসাথে যায়। নূর কিছুতেই সাহস পাচ্ছে না যাওয়ার। নূরের বাবা শুধু নূরকে না, নূরের সাথে সৌন্দর্যকেও দেখা করার কথা বলেছে। নূর একইভাবে বসে আছে, কিছুতেই জোর পাচ্ছে না বাবার সামনে যাওয়ার। সৌন্দর্য এসে নূরের সামনে দাঁড়ায়। নূর চোখ তুলে সৌন্দর্যের দিকে তাকাতে সৌন্দর্য চোখের ইশারায় উঠতে পারে, কিন্তু নূর কিছুতেই উঠবে না। সে মাথা নাড়িয়ে অসম্মতি জানে, যাবে না, সে তার এত সাহস নেই। নূর, কি হচ্ছে কি? উঠো, সময় পেরিয়ে যাচ্ছে। নূর উত্তর দেয় না কোনো। আমি কি বলেছি শুনতে পারছো না তুমি নূর? স্যার প্লিজ স্যার, না আমি পারবো না, আমি যেতে চাই না স্যার। আমি সাহস পাচ্ছি না যাওয়ার। আমি ওইখানে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না। বাবা মানসিকভাবে আরো ভেঙে পড়বে। কিচ্ছু হবে না পরাণ, উঠো। বলে সৌন্দর্য নিজে নূরের হাত ধরে টেনে তুলে। নূর ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কেবিনে ঢুকে দেখে বাবা তার দরজার দিকেই তাকিয়ে আছে, যেন এতক্ষণ তাদের অপেক্ষাতেই ছিল। নূর গুটি সুটি পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশে বসে, নিচের দিকে তাকিয়ে আছে। সৌন্দর্য একটা চেয়ার টান দিয়ে তাদের কাছাকাছি বসে। আম্মা জান। ইস, এই ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বুকের ভেতর যেন কাঁকুনি পেটাচ্ছে আর বলছে, তুই হয়তো আর এই ডাক শুনতে পাবি না। কেন এমন হচ্ছে? এমন না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? সব ঠিক ছিল, ভালোই তো ছিল। হুট করে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে যাচ্ছে। বাবা বলো। বলেই ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায় নূর। নূরের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে ভেঙে পড়তে হয় না মা। ভাগ্যে যা আছে তা তো আর আমরা বদলাতে পারবো না। এটা আমাদের মেনে নিতেই হবে, আর মানিয়েও নিতে হবে। আমি জানি তুই পারবি, তোকে যে পারতেই হবে। আমার অবর্তমানে তোকেই তো তোর আর তোর মায়ের দায়িত্ব নিতে হবে, তাই না? নূর বাবা বলিয়ে চোখের পানি ছেড়ে শব্দ করে কেঁদে দেয়। নূরের বাবারও চোখ দিয়ে পানি পড়ছে। সৌন্দর্য ওদের বাবা মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। তার চোখ দুটো ভীষণ জ্বালাপোড়া করছে। চোখ দুটো বুঝিয়ে আজ তার সাথে বেইমানি করতে চাইছে, কিন্তু সে সৌন্দর্য কিছুতেই চোখের পানিকে চিকতে দেওয়া যাবে না। এদিক ওদিক তাকিয়ে নিজেকে আগের মতো স্বাভাবিক আর কঠোর করে নেয়। নূরের বাবা মেয়েকে সব বুঝিয়ে দিচ্ছে, আরো নানা ধরনের কথা চলে দুজনের মাঝে, কিন্তু নূর বেশি কথা বলতে পারে না। কান্নারত গলায় শুধু হু হ্যাঁ করে উত্তর দেয়। নূরের বাবা নূরের সাথে কথা শেষ করে এবার সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য বাবা, এদিকে আসো। বলে অন্য পাশে বসার জন্য একটু সরে জায়গা করে দেয়। সৌন্দর্য না করে না, চুপচাপ গিয়ে বসে পড়ে। নূরের বাবা সৌন্দর্যের হাত নিয়ে ধরা গলায় বলে, আমার এই অবুঝ রত্নটি তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি তার যত্ন নিও ও ঠিকঠাক মূল্যায়ন করো। আমার মেয়েটা বড্ড সহজ সরল, তুমি ওকে ভুল বুঝো না কখনো। সব সময় সুখে দুঃখে পাশে থেকো, দেখে রেখো ওদের একটু বাবা। সৌন্দর্য নূরের বাবার হাতটা শক্ত করে চেপে ধরে বলে ওঠে, এসব আপনি কি বলছেন বাবা? কিচ্ছু হবে না আপনার, জাস্ট একটা ছোট্ট অপারেশন হবে, তারপর আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে সুস্থ হতেই হবে নূর, তোর আর মায়ের জন্য। আমার জন্য আপনাকে সুস্থ হতে হবে। ওদের দেখে রাখার এত বড় দায়িত্ব আমার উপর দিয়ে আপনি কিছুতেই চলে যেতে পারেন না। এসব বললেই তো আর হবে না বাবা। আপনি মনোবল কেন হারাচ্ছেন বাবা? আমাদের সকলের মুখের দিকে তাকিয়ে হলেও নিজের মনোবল হারাবেন না। কিচ্ছু হবে না আপনার। এর মধ্যে নার্স এসে জানায় বেশি সময় যেন আর নষ্ট না করা হয়। নূর কিছু সময় বাবাকে জড়িয়ে ধরে রাখে। এতক্ষণ আসতে চায় না আর এখন যেতে চায় না। সৌন্দর্য এবারও জোর করে নিয়ে যায় নূরকে, আর এত কান্না করার জন্য বাইরে নিয়ে গিয়ে ছাতা একটা ধমক দেয়। এমনিতে করে, কিন্তু বাবার সামনে কেন করতে গেল? বাবা তো এমনিতেই মনের দিক থেকে দুর্বল হয়ে আছে। নূর আর কথা বলেনি। ইসরাত হাসপাতালে যাওয়ার জন্য বের হয়েছে। নূরের কাছে আরো আগেই যাওয়া দরকার ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে যেতে দেরি হয়ে গেছে। এদিকে জ্যামে আটকে আছে, রাগ উঠে যাচ্ছে ইসরাতের। একে তো দেরি করে যাচ্ছে, আবার এই জ্যামে আরো দেরি করে দিচ্ছে। বাইরের দিকে তাকাতেই ইসরাতের চোখ আটকে যায়। এটা সে কাকে দেখছে? তালহা স্যার নাকি অন্য কেউ?
অন্য কেউ তো হতেই পারে না। ইসরাত কখনো তালহা স্যারকে চিনতে ভুল করবে না। এটা তালহা স্যারই। গাড়ি চালককে টাকা দিয়ে তাড়াতাড়ি করে নেমে যায় ইসরাত। পেছনে গিয়ে বসে বলে, তাড়াতাড়ি চলুন স্যার, এমনিতেই দেরি হয়ে গেছে। তালহা 420 ভোল্টের ছটকা খেয়ে বসে আছে। হুট করে কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে এই, তুমি এখানে কোথা থেকে এসেছো? খারাপ মাথা আরো খারাপ হয়ে গেছে তোমার, তাই না? নামো বলছি বাইক থেকে, এখনই নামবে। কি হলো, নামছো না কেন? কেন নামবো? আপনার আর আমার গন্তব্য তো একই, তাহলে একই পথের পথিক না হয়ে ভিন্ন পথের পথিক হবো কেন বলুন তো? মানে? উফ, এইখান দিয়ে তো জায়গা আছে, তাহলে বাইক চালাচ্ছেন না কেন? চালান। আপনি তো হাসপাতালেই যাচ্ছেন, নূরের বাবার যে অপারেশন আছে ওইখানে। কি ওইখানে যাচ্ছেন না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? জানার তো কথা না। আর না জেনে এত শিওর হয়ে বলছো কি করে? এটা হচ্ছে ম্যাজিক, ম্যাজিক দিয়ে জেনেছি। কিন্তু একটাই আফসোস, আপনার মনটা ম্যাজিক করে পেলাম না। শেষের কথাটা বিড়বিড় করে বলি ইসরাত যা তালহার কান অব্দি পৌঁছায়নি। তালহা বেশি কথা বাড়ায় না, এখন তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া দরকার, ওদের পাশে থাকা দরকার। ইসরাত আবার তালহাকে ধরে বসেনি, পেছনে ধরে রেখেছে। তালহা বাইক চালু করতে করতে বলে, এমনিতে একটা পরিবারের দুঃসময় যাচ্ছে, তুমি কি চাও আরো বিপদ ঘটুক? ইসরাত কিছু না বুঝে জিজ্ঞেস করে, কি বললেন? সোজা সাপটা বললেই পারেন। আমাকে ধরে বসো, আমি হসপিটালে যাচ্ছি, পুলিশ স্টেশনে যেতে চাই না। ইসরাত বেশ খুশি হয়েছে। তালহার কাঁধে হাত রাখতে গিয়ে বুঝলো হাতটা কাঁপছে। বুকে ফু দিয়ে কাঁপা কাঁপা হাতটা তালহার কাঁধে রাখে। তালহা লুকিং গ্লাসে সবই লক্ষ্য করেছে। মুচকি হেসে বাইক চালাতে থাকে। বাইক চালাতে চালাতে হুট করেই তালহা বলে ওঠে, বাই দ্য ওয়ে, বিয়ে পাগল মেয়ে বিয়ে করবে না বলে নেকা কান্না করছে, এটা ভাবা যায়? তালহা দিনের জন্য যে খোঁচা দিয়ে কথা বলেছে সেটা বুঝতে একটু ভুল করলো না। কটমট করে তাকিয়ে তালহার কাঁধে রাখা হাতটা দিয়ে খাবলে ধরে কাঁধ। বড় বড় নখগুলো শার্টের উপর দিয়ে চামড়া মনে হয় ভেদ করে ফেলেছে। তালহা চোখ মুখ কুচকে বাইক ব্রেক করে, ধমক দিয়ে বলে, এখনই তুমি বাইক থেকে নেমে যাও, তোমাকে আমি নিব না। ইসরাত শুকনো ঢোক গিলে কয়েকবার সরি বলে, ভুল হয়ে গেছে আর এমন করবে না, এবারের মতো যেন নিয়ে চলে। তালহা আর কিছু না বলে বাইক চালাতে থাকে। ঘন্টা দুয়েকের বেশি হয়ে গেছে নূরের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষ ভীত মনে আল্লাহকে ডেকে চলেছে সব যেন ঠিক থাকে। সকলের মনেই ভয় ঢুকে গেছে। নূর অপারেশন থিয়েটারের সামনে একবার গিয়ে আবার এসে পড়েছে। বেঞ্চে না বসে নিচে বসে আছে। সকলের মাথায় টেনশন, তাই কেউ কিছু বলছে না। নূরের পাশে ইসরাত আর দূর বসে আছে। নূর ইসরাতের কাঁধে মাথা দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে জানালা দিয়ে তাকিয়েছে। দেখতে দেখতে আরো অনেক সময় কেটে যাচ্ছে। যত সময় কাটছে তত সৌন্দর্যের ভেতরও কেন যেন ভয় ঢুকে যাচ্ছে। সবার দিকে একবার তাকিয়ে সৌন্দর্য একটু একা থাকার প্রয়োজন মনে করলো। যাওয়ার আগে একবার নূরের দিকে তাকায় আর ভাবে, এই মেয়েকে কি করে সামলাবে সে? যদি খারাপ কিছু হয়ে যায়? আবার নিজে নিজেই বলে, এসব আমি কি ভাবছি, কিছু হবে না। সৌন্দর্যের পেছন পেছন তালহাও যায়। দুজন নূরের বাবাকে নিয়ে কথা বলতে থাকে। আজ তালহার কাছে মনে হলো সৌন্দর্য নিজেই মনে বল পাচ্ছে না, ভেঙে পড়ছে। তাই সৌন্দর্যকে বলছে সে যেন ভেঙে না পড়ে, তাহলে নূরের পরিবার আর নূরকে কি করে সামলাবে। সৌন্দর্য তালহাকে কিছু বলার আগেই শুনতে পায়, স্যার। সৌন্দর্য তালহা দুজনেই ঘুরে তাকায়। তাকিয়ে দেখে নূর চোখ মুখ লাল হয়ে গেছে। নূর, কি হয়েছে? নূর তালহার প্রশ্নের কোনো উত্তর দেয় না। দৌড়ে দৌড়ে সৌন্দর্যের সামনে এসে দাঁড়ায়। কিছু বলার আগে সৌন্দর্যের বুকে ঝাঁপিয়ে পড়ে হুহু করে কেঁদে ওঠে। সৌন্দর্য শুকনো ঢোক গিলে তালহার দিকে তাকিয়ে নূরের মাথায় নিজের কাঁপতে থাকা হাতটা রাখে। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না, অনেক কষ্টে মুখ দিয়ে বের করে, পরাণ। নূর শক্ত করে ঝাপটে ধরে সৌন্দর্যের বুক ভাসাচ্ছে চোখের পানি দিয়ে। সৌন্দর্য হ্যাং হয়ে আছে, কিছু বলার যেন ভাষা হারিয়ে ফেলছে সে। তালহাও কি বলবে খুঁজে পাচ্ছে না। নূরকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না, তাই সে ওখানেই চলে যায় আসল ঘটনা জানার জন্য। এখন এইদিকে শুধু সৌন্দর্য আর নূর। সৌন্দর্য নিজেকে সামলায় নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পরাণ, এভাবে কেন কান্না করছো? প্লিজ শান্ত হও একটু। অসুস্থ হয়ে যাবো তো এত কান্না করলে। দেখো বাবা। সৌন্দর্য আর কিছু বলতে পারে না। কি বা বলবে, কি বলে মেয়েটাকে সে সান্ত্বনা দেবে? সৌন্দর্যকে অবাক করে দিয়ে এত সময় ধরে কান্নারত নূর খুশিতে আত্মহারা হয়ে গলা জড়িয়ে ধরে বলে ওঠে, স্যার, আমার না বিশ্বাস হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না স্যার। বাবা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মানে? অপারেশন সাকসেসফুল হয়েছে স্যার। বলতে বলতেই নূরের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সৌন্দর্য নূরের কথার স্বস্তির নিঃশ্বাস নেয়। বুক থেকে যেন পাথর নেমে গেছে।
সৌন্দর্যের খুব ইচ্ছে করছিল বলতে, আর একটু বলে তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছিলে তুমি মেয়ে, কিন্তু বলল না। মেয়েটা নিজের খুশি কন্ট্রোল করতে না পেরে কেঁদে দিয়েছে। দুঃখ পেলে শুধু মানুষ কান্না করে না, মাঝে মাঝে অতি সুখে অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলেও চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে। সৌন্দর্য কিছুক্ষণ নূরকে সময় দিল নিজেকে সামলে নিতে, তারপর দুপু নিয়ে ওদের কাছে যায়। সৌন্দর্য গিয়ে ডাক্তারের সাথে কথা বলে, জ্ঞান ফিরতে সময় লাগবে। জ্ঞান ফিরলে নূরের বাবাকে কেবিনে দেওয়া হবে। সৌন্দর্যের বড় আব্বু ভার্সিটিতে জরুরি কাজ থাকায় চলে যায় সৌন্দর্যের উপর সব দায়িত্ব দিয়ে। তালহার ইসরাত এখনো যায়নি, মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছে, তাই নূরের মা নামাজ পড়তে যায়। সৌন্দর্য আর নূর তার বাবার বিষয়ে ডাক্তারের সাথে কথা বলছে। ইসরাতের একটা কল আসায় একটু নিরিবিলি জায়গায় যায় কথা বলার জন্য। তুর একটা বেঞ্চে বসে আছে, তুরকে চুপচাপ বসে থাকতে দেখে তালহা এগিয়ে গিয়ে তুরের পাশে একটু ফাঁকা জায়গায় রেখে বসে। তালহা যে পাশে এসে বসেছে সেই দিকে মেয়েটার খেয়াল নেই, কি যেন এক মনে ভেবে চলেছে। ছোট মানুষের এত কিসের ভাবনা শুনি, মাথা তো ব্লাস্ট হয়ে যাবে। তুর এদিক ওদিক তাকিয়ে বলে, কে ছোট মানুষ? এইদিকে ওইদিকে তাকানোর কি আছে? এই যে আমার পাশেই তো বসে আছে ছোট্ট মানুষটা। আমি মোটেও ছোট মানুষ না, অলরেডি 18 হয়ে গেছে আমার। ওরে বাবা, তাই নাকি? তাই। তা এত ভাবনা কিসের? সবকিছু তো ঠিক হয়ে গেছে, তোমার বাবাও ঠিক হয়ে যাবে কিছুদিনের মাঝে। কিন্তু তাও কেন জানি আমার খুব টেনশন হচ্ছে। কি নিয়ে বলো তো? জানি না, শুধু জানি টেনশন হচ্ছে, মাথা দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। দেখুন। বলেই তালহার হাতটা নিয়ে নিজের মাথার তালুতে রাখে তুর। সত্যি মাথার তালু খুব গরম হয়ে আছে। তালহা মাথায় হাত রেখে বলে, সত্যি গরম হয়ে আছে। মজা করে বলে, খুব চা খেতে ইচ্ছা করছিল, এখানে কেটলি রাখলে তো চা হয়ে যেত। তালহার কথায় তুর খিলখিলিয়ে হেসে ওঠে। যাও যাও, তাড়াতাড়ি মাথায় পানি দাও, নয়তো গরমে সব চুল পেকে যাবে। পরে 18 থেকে তোমাকে 80 দেখা যাবে, 80। বলে তালহা নিজেও হেসে দেয়। কথা তালি তুরের মাথা থেকে হাত সরানোর কথা ভুলে যায়। ঠিক সেই মুহূর্তে ইসরাত ফোনে কথা বলা শেষ করে আসে। সামনের দিকে চোখ যেতেই থমকে যায়। তালহাকে তুরের মাথায় হাত দিতে দেখে আর ওদের এইভাবে হাসাহাসি করতে দেখে না চাইতেও বুকের ভেতর সুচালো কিছুর আঘাতে যেন এসে লাগে। পরক্ষণে নিজেকে সামলে নিজের এসব ভুল ধারণা মনে আসায় মনকে এক ধমক দিয়ে নিজেও ওদের সাথে কথা বলাই জয়েন হয়। নূরের বাবা আজ নিয়ে হাসপাতালে আছে 4র্থ দিন। প্রথম 2 দিন সৌন্দর্য ছিল ওর সাথে। তার ভার্সিটিতে কিছু জরুরি কাজ থাকায় দিনের বেলা থাকতে পারে না, তবে রাতে ঠিকই এসে হাজির হয়। তোর চলে গেছে ইসরাতের সাথে, কারণ তার কয়েকদিন পর এক্সাম, তবে বিকেলের দিকে এসে দেখা করে যায়। এখন আপাতত দিনের বেলা নূর আর নূরের মাই থাকে। তবে সৌন্দর্য বলে গেছে জরুরি প্রয়োজন পড়লে যেন তাকে জানায়। আজ নূরের একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকায় যেতেই হবে। চাইছিল ইসরাতকে দিয়ে কাজ সেরে ফেলতে, কিন্তু হবে না, তাকে যেতেই হবে। তাই নূরের মা আজ তার বাবার কাছে একাই থাকবে। নূরের বাবা এখন কিছুটা সুস্থ আছে, তাই চিন্তা নেই। নূরের মাই জোর করে মেয়েকে পাঠিয়েছে, নয়তো তার বাবা জানতে পারলে রাগ করবে। নূর চলে যাওয়ার পর নূরের মা একা একা বসে আছে তার বাবার কাছে। তিনি এখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। 1 ঘন্টা পর একটা ওষুধ আছে নূর বলে গিয়েছিল, কিন্তু প্রেসক্রিপশন দেখিয়ে বলে গিয়েছিল ওই সময় ভালো করে এটা খেয়াল না করায় বিপাকে পড়ে যান তিনি। এখানকার লেখা কিছুই বুঝতে পারছেন না, বুঝতে পারছেন ভুল হয়ে গেছে। এইসব ওষুধ খাওয়ানো নূরই দেখাশোনা করতো, তাই তিনি এদিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেননি। নূর বলার সময়ও ভেবেছে লেখা আছে ওইখানে দেখে খাওয়াতে পারবে, কিন্তু এখন ঝামেলা হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। নূরকে যে একটা ফোন দেবে তারও উপায় নেই, মেয়েটার ফোন হাত থেকে পড়ে কাজ করছে না, ফোনটা ঠিক করাতে হবে। নূরের মা নূরের বাবার দিকে তাকিয়ে দেখে তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই একটা নার্স বা ডাক্তারকে দেখিয়ে আনলে ভালো হয় বলে উঠে দাঁড়ায়। কেবিন থেকে বের হতে গিয়ে উল্টো দিক থেকে হুট করে আসা কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে প্রেসক্রিপশনটা পড়ে যায়। নূরের মা নিজেকে সামলে ওইটা উঠাতে যাবে এমন সময় শুনতে পায়, সরি, আসলে আমি খেয়াল করিনি, এদিকটা খালি ছিল তাই তাড়াতাড়ি যেতে যাচ্ছিলাম, কিন্তু আপনি যে হুট করে বেরিয়ে আসবেন বুঝতে পারি। কথা শেষ করে আবার বলে ওঠে, আরে আন্টি, আপনি এখানে? নূরের মা চোখ তুলে তাকাতেই বলে, আমাকে চিনতে পারছেন না? আরে ওদিন যে আঙ্কেলকে নিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম। চিনতে পেরেছি বাবা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু আপনি এখানে যে, কারো কিছু হয়েছে? বাবা, তোমার আঙ্কেল এখানে ভর্তি। তারপর সব খুলে বলে, এটাও বলে কোন ওষুধটা খাওয়াতে হবে সেটা জানতে চাচ্ছে। ছেলেটা প্রেসক্রিপশন তুলে চোখ বুড়িয়ে বলে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি, আর আঙ্কেলকেও একটু দেখে যাই। নূরের মা আর মানা করে না, ভালোই হয়েছে, নয়তো ওদিকটায় যেতে যেতে উনি উঠে পড়লে না দেখতে পেয়ে টেনশন করতো।
মাসখানেক হয়ে গেছে, নূরের বাবা এখন সম্পূর্ণ সুস্থ। সকলের জীবনই আগের মতো চলছে। নূর আর সৌন্দর্যের জীবনে অবশ্য সামান্য কিছুটা পরিবর্তন এসেছে। এখন প্রতি রাতে 10 মিনিটের মতো কথা হয় একে অপরের সাথে। তবে বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা চলে বেশি। মাঝে মাঝে যখন সৌন্দর্য কল না দেয় তাহলে নূর ভেতরে ভেতরে ছটফট করতে থাকে। বারবার ফোন চেক করে নিয়েছে, দিতে পারে না জড়তার কারণে। তবে সৌন্দর্য যখন কল দেয় মনটা আনন্দে নেচে ওঠে। এই সাধারণ কথাবার্তাগুলো খুব ভালো লাগে। এর মধ্যে হুট করে সৌন্দর্য ফাতিহাকে নিয়ে এসে হাজির। নূরকে কিছু না বলে সোজা নূরের বাবা মায়ের কাছে যায়। সেখানে অবশ্য নূরকেও ডাকা হয়। নূর দুরু দুরু বুকে গিয়ে হাজির হয়। মনে প্রশ্নটা ঘুরপাক খায়, কি বলতে এসেছে লোকটা? আর কাল তো কত কথা হলো, কই কিছু তো তাকে বলল না। ফাতিহা দৌড়ে এসে নূরের কোলে উঠে বসে। সৌন্দর্য একবার নূরের দিকে তাকিয়ে নূরের বাবাকে বলে, বাবা। হ্যাঁ মা, আসলে আমি কিছু বলতে চাই, এটা আমার আবদারও বলতে পারে। নূরের বাবা বলে, এত ফর্মালিটিস কি আছে বাবা, বলে ফেলো কি বলবে। বাবা, মাকে বলতে এত সংকোচ কিসের? সৌন্দর্য হাসার চেষ্টা করে বলে, আসলে 2 দিন বাদে ফাতিহার স্কুল থেকে পিকনিকের আয়োজন করেছে একটা, তো সেখানে গার্ডিয়ানদেরও সাথে যেতে হবে। এখন ফাতিহা বায়না ধরেছে সেখানে নূরকেও সাথে নিয়ে যাওয়ার। একদিন হলে সমস্যা ছিল না, কিন্তু সেখানে 2 দিন থাকা লাগবে, তাই আর কি। সৌন্দর্যের কথা শুনে নূরের বাবার মুখটা কিরকম গম্ভীর হয়ে আসে। সৌন্দর্য ভেবেই নাই হয়তো অনুমতি দিবে না, কিন্তু সৌন্দর্যকে অবাক করে দিয়ে তিনি বলেন, নিয়ে যাও, ফাতিহার সাথে তার আম্মা যাবে না? এটা হয় নাকি? এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয় ফাতিহা। নূরের কোল থেকে নেমে দৌড়ে নূরের বাবার গলা জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ নানা ভাই। সৌন্দর্য চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকিয়ে দেখে নূর আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। দুজনেরই চোখে চোখ পড়ে, কিছু সময় তাকিয়ে রয়। নূর বেশি সময় তাকিয়ে থাকতে পারে না ওই চোখের দিকে, তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। সেই রাত 7টায় সৌন্দর্য নূরদের বাড়িতে হানা দিয়ে নূরকে নিয়ে এসেছে। রাতে বের হয়েছে রাত 8টায়। সকলে ফাতিহাদের স্কুলের সামনে থেকে রওনা দেবে। সৌন্দর্য যথাসময়ে সেখানে উপস্থিত হয়। গাড়ির ব্যবস্থা আছে, তবুও যার যার নিজস্ব গাড়ি আছে তারা তাদের গাড়ি নিয়ে যেতে পারবে। সবকিছু রেডি, এখন শুধু রওনা দেওয়ার পালা। এর মধ্যে 4 জন দাঁড়িয়ে আছে, সাথে ফাতিহার ফ্রেন্ডও। সৌন্দর্য জিজ্ঞেস করলে বলে, ওদের গাড়ি আসছে, তেল ভরতে গেছে, ওরা একসাথেই যাবে। ফাতিহা শুনে বলে, মিস্টার ওয়াহিদ, ওদেরকে সাথে নিয়ে নাও আমাদের। ওদের জায়গা হবে না মামা আমাদের সাথে। ফাতিহা গাড়ির পেছনে তাকিয়ে বলে, আমি তোমার কোলে বসলেও হবে না? মাম্মা তোমার কোলে বসলেও কি হবে না? সৌন্দর্য নূরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, হলেও হতে পারে, জিজ্ঞেস করো তোমার মাম্মাকে বসবে কিনা আমার কোলে। নূর লজ্জা পেয়ে যায়, তাড়াতাড়ি বাইরের দিকে মুখ দিয়ে তাকিয়ে থাকে। ফাতিহা ডাকলেও সাড়া দেয় না। কিছু সময় পর নিজেই মুচকি হাসে। গাড়ির ভেতর আচ্ছা আলোয় সেটা সৌন্দর্যের চোখ হেরায় না। রাতের আঁধারিতে গাড়ি ছুটে চলেছে তাদের গন্তব্যে। সিলেট যাচ্ছে তারা। রাত যত বাড়ছে চারদিকটা তত শুনশান নীরবতা ছেয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চলাচল কমে আসছে। বাইরে চাঁদের আলোয় রাস্তার ধারের বাড়ি, গাছপালা সব দেখা যাচ্ছে। গাড়ির ভেতর সব আলো বর্তমানে অফ আছে। মাঝে মাঝে বাইরে থেকে আলো আসছে জানালার কাঁচ ভেদ করে। এই আলো আঁধারির খেলাটা খুব ভালো লাগছে নূরের। জীবনের প্রথম তার এত রাতে বাইরে এভাবে বের হওয়া। অবশ্য নিজের কলেজের পিকনিক অন্যরকম ছিল, আর এটাও অন্যরকম। দুইটার 2 রকম অনুভূতি। ফাতিহা সে কখন ঘুমিয়ে গেছে। আজ দিনের বেলা এক্সাইটমেন্টে একটু ঘুমোয়নি মেয়েটা। কি কি করবে সবকিছু ঠিক করে রেখেছে। এতটাই আনন্দিত ছিল যে নিজের ব্যাগ নিজে গুছিয়েছে। গাড়ির ভেতর একটু কথা বলার পরেই নূরের দিকে তাকিয়ে বলে, মাম্মা, আমার খুব ঘুম পেয়েছে, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। নূর কোনো উত্তর না দিয়ে নিবিড় ভাবে নিজের সাথে ভালো করে আগলে নেয়, যেন আরামসে ঘুমোতে পারে। সৌন্দর্য দুজনের কাণ্ড দেখলেও কিছু বলে না, চুপচাপ গাড়ি চালাতে থাকে। নূরের খুব ইচ্ছে হলো বাইরের হাওয়া গায়ে মাখাতে। এই এসির হাওয়া আর ভালো লাগছে না তার, কিন্তু সৌন্দর্যকে বলতেও দ্বিধা কাজ করছে। ফাঁস করতে থাকে সৌন্দর্য। হয়তো নূরের বিষয়টা লাইটের আবছালোই কিছুটা টের পেয়েছে। দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, এনি প্রবলেম নূর? ইউ নিড সামথিং? আর ওয়াশরুমে যাওয়া লাগবে কি? নূর সৌন্দর্যের কথাই লজ্জায় নিয়ে যায়। চোখটা কি অকপটে জানতে চাইছে ওয়াশরুমে যাওয়া লাগবে কিনা। তাহলে অন্য কোনো সমস্যা? আসলে গাড়ির জানালা একটু খুলে দিবেন? বাইরে তো ধুলাবালি। নূর সৌন্দর্যের কথাই চুপ হয়ে যায়। মনটা একটু খারাপ হয়ে গেলেও কিছু বলে না।
কিন্তু হুট করে দমকা হাওয়া এসে শরীরে লাগতে চোখ ঘুরিয়ে দেখে জানালার কাঁচ খোলা। নূরের চোখ জোড়া খুশিতে জলজল করে ওঠে। বিষয়টা সৌন্দর্য আর চোখে তাকিয়ে লক্ষ্য করে। বাইরের বাতাসটা নূরের এত ভালো লাগছে যা বলার বাইরে। এত সময় ঘুম না ধরলেও এখন বাতাসের তোড়ে চোখ যেমন আপনি আপনি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও নূর তার চোখ খোলা রাখতে পারলো না। এক সময় নিজেও ফাতিহার মতো ঘুমিয়ে পড়ে। শেষ রাতে বাইরের বাতাস শরীরে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নূর ফাতিহা শীতে দুজনই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে কেঁপে উঠছে, শরীর যেন হিম হয়ে গেছে। নূর ঘুমিয়ে চোখ খুলে রাখতে পারছে না। শীতের তোপে কপাল কুঁচকে বলে, উফ তোর ফ্যানটা অফ করে দে না, শীত লাগছে, আর একটা কাঁথা দে আমায়। নূরের কথা শুনে সৌন্দর্য হেসে ফেলে। গাড়িটা এক রাস্তার এক সাইডে দেখে পেছন থেকে নিজের ব্যাগ নেয়। ফাতিহার শীত লাগতে পারে ভেবে একটা শাল নিয়ে নিয়েছিল, যেটা বের করে নূরের আর ফাতিহার শরীরের উপর সুন্দর করে দিয়ে দিতে বলে। মেয়ের জন্য নিয়েছিলাম, এখন মা মেয়ের দুজনেরই কাজে লাগছে। তারপর জানালার কাঁচ বন্ধ করে দিয়ে আবার গাড়ি চালায়। প্রায় ওরা এসে পড়েছে, বেশি সময় আর লাগবে না। ইসরাত ঘুমিয়েছিল। হুট করেই বিকট শব্দে তার ঘুম ভাঙানোর জন্য ফোনটা বেজে ওঠে। ফোনের রিংটোনে কিছু সময় গায়ে গুল করে আবার ঘুমিয়ে যায়। কিন্তু ফোনটা বড় অবাধ্য। সে হয়তো পণ করেছে যতক্ষণ পর্যন্ত কল না তোলা হবে ততক্ষণ পর্যন্ত সে বেঁচেই যাবে। ফোনের রিংটোনেও ইসরাতের ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। সে নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ইসরাতের মা ইতোমধ্যে কয়েকবার ডাক দিয়ে ফেলেছে ঘুম থেকে উঠে ফোন রিসিভ করার জন্য, কিন্তু কিসের কি মেয়েটা কানে তার মায়ের কথা পৌঁছেছে কিনা কে জানে। ফোনের আওয়াজে না টিকতে পেরে ইসরাতের মা নিজেই উঠে আসে কাজ ফেরে। বকতে বকতে যেই না ফোন নিতে যাবে অমনি ইসরাত চোখ খুলে তাকিয়ে মায়ের নেওয়ার আগে নিজেই খপ করে ফোনটা হাতে নিয়ে নেয়। ইসরাতের মা তো বেশ অবাক। এত সময় ধরে ফোন বাজছে, ধরার নাম নেই। উনিও কয়েকবার ডাকলেন কিন্তু উঠলো না, আর যেই না তিনি ফোন নেবেন অমনি উঠে গেল। মেয়ের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। ইসরাত মায়ের চাকরি দেখে হাসার চেষ্টা করে বলে, আসলে আমার একটা বান্ধবী শুধু শুধু কল দিয়ে জ্বালাতে যাচ্ছে, তাই ধরিনি। তুমি যাও, আমি দেখে নিচ্ছি। মায়ের মুখ দেখে বুঝলো তার কথা মায়ের বিশ্বাস হয়নি। তবুও কিছু না বলে কিছু সময় ইসরাতের দিকে তাকিয়ে চলে যান তিনি। ইসরাত হাফ ছেড়ে মাছে আর মোড়া ভেঙে ফোনের দিকে তাকিয়ে নাম্বার দেখে টাসকি খায়। কি দেখছে সে? মেঘ না চাইতেই বৃষ্টি। সকাল সকাল খুশিতে মনটা নেচে ওঠে। ভাবতেও পারছে না তালহা স্যার নিজে থেকে এত সকাল সকাল কল দিয়েছে। খুশি মনে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। এত সময় লাগে ফোন রিসিভ করতে? হ্যালো বা সালাম দেওয়ার বদলে এই কথা শুনে ইসরাত একটু অবাক হয়। বুদ্ধি করে নিজেই সালাম দেয় আগে। সালাম পেয়ে তালহা কিছুটা ভর গায়, থতমত খেয়ে সালামের জবাব দেয়। তারপর কিছু না বলে, আচ্ছা আমি একটা অ্যাড্রেস সেন্ড করছি, আধা ঘন্টার মধ্যে ওই জায়গায় এসে দেখা করো আমার সাথে। কথাটুকু বলে কল কেটে দেয় তালহা। ইসরাত কিছুই বুঝলো না। ফোনের দিকে তাকিয়ে মন বলে উঠলো, মনে হয় আজ তোর কপাল খুলতে চলেছি ইস্যু। তালহা স্যারের মূর্তি ফিরেছে, প্রপোজ করবে মনে হচ্ছে বলেই দৌড়ে ওয়াশরুমে ঢোকে। হাতে সময় বেশি নেই। এই সময়ের মধ্যে সাজুগুজু করে তৈরি হতে হবে। সাজুগুজু না করলে ছবি সুন্দর আসবে না, আর ফেসবুক আপলোডও দিতে পারবে না। ফুরফুরে মনে তৈরি হয়ে বের হয় ইসরাত। একটা পার্কের মতো জায়গায় তাকে ডেকেছে তালহা। প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগছে ইসরাতের। নির্দিষ্ট জায়গায় হাসি মুখে পৌঁছায়, কিন্তু মুখের হাসি সময়ের সাথে সাথে ঠোঁট থেকে বিলীন হয়ে যায় যখন দেখতে পায় তালহা আরেকটা মেয়ের হাতে গাছটা ফুলের মালা বেঁধে দিচ্ছে। এমন দৃশ্য দেখতে ভাবেনি। চোখ উপচে পানি আসতে চাইছে। মেয়েটাকে পেছন থেকে দেখতে পেল ইসরাত। মেয়েটা কলেজ ইউনিফর্ম পরে আছে। মনে মনে ভাবছে তালহা স্যার কি মেয়েটাকে দেখার জন্য এখানে ডেকেছে। লোকটা ইসরাতের কাটা খাই নুনের ছিটা দিতে চাচ্ছে। একটু সামনে এগিয়ে যায়, কাপা কাপা পায়ে দেখার জন্য মেয়েটাকে। একটু সামনে এগিয়ে এক সাইড দেখে চিনতেও সুবিধে হলো না মেয়েটাকে। সে আর কেউ না, প্রাণপ্রিয় বান্ধবীর ছোট বোন তুর। কি সুন্দর দুজন হাসছে, দেখে মনে হচ্ছে সুখী কাপড়। ভোর রাতের দিকে এসে সৌন্দর্যরা নির্দিষ্ট হোটেলে এসে পৌঁছায়। ঘুম থেকে ডেকে তুলে সৌন্দর্য নূরকে আর ফাতিহাকে কোলে তুলে নেয়। নূর গিয়ে বড় বিপাকে পড়ে যখন দেখে তাদের জন্য একটা রুম। ফ্রেশ হয়ে শুতে গিয়ে অস্বস্তিতে পড়ে যায়। কি করে ঘুমোবে এখন? সৌন্দর্য হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি বিষয়টা। একটা বালিশ নিয়ে আর চাদর নিয়ে বারান্দায় চলে যায়। নূর যেন হাফ ছেড়ে বাঁচে। পর মুহূর্তে মাথায় আসে লোকটা সারা রাত না ঘুমিয়ে একটানা ড্রাইভ করেছে। তাও নূর ঘুমিয়েছে, আর না ঘুমালেও চলবে, কিন্তু উনি ওইখানে গিয়ে ভালো করে ঘুমোতেও পারবে না, আর অসুস্থ হয়ে যাবে। নূর ধীর পায়ে ডাক দেয়, শুনছেন? আপনি গিয়ে বিছানায় ঘুমান। কোনো সারা শব্দ পায় না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল লোকটা। নূর আবার ডাক দেয়। এবার সৌন্দর্য বলে, পরাণ ঘুমোতে দাও, চাইলে তুমিও আসো, ভালোই লাগছে এখানে ঘুমাতে।
এই কথা শুনে নূর আর কথা না বলে উল্টো ঘুরে চলে যেতে না, কিন্তু কি মনে করে আবার পেছনে ঘুরে তাকায়। সৌন্দর্য ততক্ষণে ঘুমিয়ে গেছে। সৌন্দর্যের মুখের দিকে চোখ আটকে যায়। সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাঁটু বেড়ে বসে নূর। নাক মুখ বন্ধ, চোখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, সুন্দর। সৌন্দর্য না না, সুন্দর। সুন্দর মানুষ, আমার সুন্দর মানুষ। নূরে মুচকি হাসে। পরক্ষণে নিজের ভাবনা দেখে বেশ অবাক হয়। লজ্জায় মন থেকে দৌড়ে রুমে ঢুকে যায়। সারা রাত জার্নির পর সকলেরই অনেক লেট করে ঘুম ভাঙে। সৌন্দর্যের ঘুম ভাঙে সবার পরে। ঘুম ভেঙে রুমে নূরের ফাতিহাকে দেখতে পায় না। এদিক ওদিক তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে আসতেই দেখতে পায় সকলে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, যে যার মতো এনজয় করছে। সৌন্দর্য চোখ ঘুরিয়ে নূর আর ফাতিহাকে খোঁজার চেষ্টা করলো। পেয়েও গেল ফাতিহা তার ফ্রেন্ডদের সাথে খেলা করছে, কিন্তু এখানে নেই। নূরকে খুঁজতে খুঁজতে পেল এক মহিলার সাথে। মহিলাটা কি যেন বলছে। নূরের মুখ কেমন ফ্যাকাশে রক্ত শূন্য দেখা যাচ্ছে। আর ইউ গনম্যান, আপনি কি করে ফাতিহার মাম্মা হবেন বলুন তো? ফাতিহার মাম্মা তো বছর 1.5 আগে। মহিলাটা আর কিছু বলার আগে সৌন্দর্য চিৎকার করে বলে, স্টপ। ইসরাতের কেন জানি মনে হচ্ছে এখনই মারা যাবে। নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে আসছে, হাত পা কেমন অসাড় হয়ে আসছে। আজ অনেকদিন পর চোখ দিয়ে পানি ঝরছে। হয়তো ভালোবাসার মানুষকে অন্যের হয়ে যাওয়া দেখে কি সুন্দর হাসছে প্রাণ খুলে। মনে হচ্ছে পৃথিবীতে তার থেকে বেশি খুশি আর কেউ নেই। ভালোবাসার মানুষকে হাসি খুশি দেখে তো সবচেয়ে বেশি খুশি হওয়া দরকার, কিন্তু ইসরাত কেন পারছে না? কেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার? কেন ভালোবাসা নামক মরণ ব্যাধিতে সাক্রান্ত হতে গেল? মাথা কেমন শূন্য হয়ে গেছে। ওদের কাছে যাওয়ার আর মেয়েটাকে দেখার শক্তি জুগিয়ে উঠতে পারছেন ইসরাত। মনে মনে একটাই দোয়া করে চলেছে, আল্লাহ আমাকে শক্তি দাও। হাত থেকে পার্সটা অনেক আগেই পড়ে গেছে, ওইটা বহন করারও শক্তি নেই। অনেক কষ্টে ঘুরে দাঁড়ায় ইসরাত। এখানে আর এক মুহূর্ত থাকলে সে নিশ্চিত মারা যাবে। ঘুরে হাঁটা ধরার আগে পিছনে ঘুরে আরেকবার তালহার দিকে তাকায়। তালহার দিকে তাকাতে আমার শব্দ করে কান্না বের হয়ে আসে। তাড়াতাড়ি 2 হাতে মুখ চেপে ধরে অনেক কষ্টে ওখান থেকে দৌড়ে অন্য পাশে চলে আসে। এই দিকটা নির্জন, লোক সমাগম নেই তেমন। ইসরাতের মনে হতে লাগলো এখন জোরেই কান্না না করলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। মাটিতে হাঁটু গেড়ে বসে জোরে শব্দ করে কান্না করে দেয়। নিজেকে আর সামলাতে পারে না। নিজের চুল খামচে ধরে কান্না করতে লাগে। খালি একটা কথাই বিড়বিড় করে, আল্লাহ, আমি যা দেখেছি তা ভুল প্রমাণ করে দাও গো। সব যেন ভুল হয়। আমি ভুল দেখেছি, তাই না? আল্লাহ, আমার এত কেন কষ্ট হচ্ছে? তোমার পৃথিবীতে কি অক্সিজেনের ঘাটতি হচ্ছে গো? আমার নিঃশ্বাস নিতে কেন কষ্ট হচ্ছে? নিজের গালে নিজেই থাপ্পড় দিয়ে বলে, সে এড়িয়ে যাবার পরও কেন আমি তার সাথে এমন করে আটকে পড়লাম? কেন এমন করে জড়িয়ে গেলাম? তার সাথে অন্য মেয়েকে দেখলে আমার ভেতর কেন ঝড় ওঠে? আরো নানা ধরনের প্রলাপ বকতে থাকে ইসরাত। নিজের হুঁশ যেন সে হারিয়ে ফেলেছে। কি বলছে কি করছে নিজেও জানে না। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। ইসরাত একইভাবে বসে আছে। চোখের পানি শুকিয়ে গালে দাগ হয়ে গেছে। খুশি মনে সেজে আসা সবকিছু চোখের পানির সাথে ভেসে গেছে। সাজ সব নষ্ট হয়ে গেছে। এখন আর চোখ দিয়ে পানি ঝরছে না। মাঝে মাঝে শুধু এতক্ষণ কান্না করার জন্য নিঃশ্বাস বেড়ে গেছে। চোখগুলো ফুলে ঢোল হয়ে আছে। হুট করে কারো হাতের স্পর্শ পায় কাঁধে, কিন্তু তাকেই দেখতে ইচ্ছে করছে না ইসরাতের। কি হয়েছে তোমার মা? তুমি কি অসুস্থ? অনেকক্ষণ ধরে দেখতেছি বসে আছো। কোনো বিপদে পড়ছো? হাতের প্রশ্ন শুনে ইসরাত ঘুরে তাকায়। একটা মহিলা কাঁধে সাদা বস্তা। ইসরাত বুঝতে পারলো মহিলাটা ফেলে দেওয়া বোতল টোতল সংগ্রহ করে। মহিলাটা মনে হয় ইসরাতের মুখ দেখে আঁতকে ওঠে। কাঁধের ব্যাগ মাটিতে রেখে ইসরাতের কাছে বসে পড়ে। মাথায় হাত বুলিয়ে বলে, চোখ মুখের কি অবস্থা? তোমার মনে কি অনেক দুঃখ? মহিলাটার কথাই ইসরাত উত্তর দিতে পারল না। সে চুপ করে এদিক ওদিক তাকায়। মহিলাটা বোধহয় বুঝতে পারছে ইসরাত কিছু বলতে চায় না, তাই মাথায় হাত বুলিয়ে বলে, বাড়ি যাও মা, এমন করে কষ্ট পেতে হয় না। নিজের মনরে শক্ত করো। আমার বয়স তো কম হলো না, কিছুটা হলেও বুঝতে পারি। মায়ের বুকে ফিরে যাও, শান্তি মিলবে। বলে মহিলাটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে চলে যায়। ইসরাত মহিলাটা যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। মনে মনে বিড়বিড়ায়, আমার পড়ানো জাহাজ তুমি তা, তুমি তা পড়ানো জাহাজ তোমার জগতে মোর কেহ না, কিছু নাই গো পড়ানো জাহাজ তুমি তাই গো
আমারও পরানো যাহা চায়। তারপর উঠে দাঁড়ায়, একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার কথাও মাথায় নেই, আর হাতে না আছে পার্স দোকানে ফেলে এসেছে। ইসরাতকে চলে যেতে দেখে রিক্সা চালক ডাকতে থাকে ভাড়া দেওয়ার জন্য। ইসরাতের কোনো পাত্তা নেই, সে বাড়ির ভেতর চলে গেছে। রিক্সা চালকের চিল্লানিতে ইসরাতদের পাশের বাড়ির এক লোক এসে জিজ্ঞেস করে কি হয়েছে। রিক্সা চালক জানায় তার ভাড়া না দিয়ে চলে গেছে। লোকটি ইসরাতদের বাড়ির দিকে তাকিয়ে ভাবে হয়তো ভাঙতে নেই, তাই আনতে গেছে। লোকটা নিজের পকেট থেকে টাকা বের করে রিক্সা চালককে দিয়ে বিদায় করে দেয়। রিক্সা চালক ইসরাতকে কথা শোনাতে শোনাতে চলে যায়। ইসরাত বাড়িতে ঢুকে দেখে মা সোফায় বসে কাঁথা সেলাই করছে। ইসরাত গিয়ে কিছু না বলে মায়ের কোলে মুখ লুকায়। ইসরাত কোন উত্তর দেয় না। ইসরাতের মা উত্তর না পেয়ে কপাল কুঁচকায়, ভাবে বের হলো কি পুকুরে মেজাজে, এখন আবার কি হলো। ইসরাত মায়ের কোলে শুয়ে কেন যেন একটু কাঁদতে পারলো না। কান্না তার আসছে না, ঘুমে চোখ বুজে আসছে তার, কিছুতেই চোখ খোলা রাখতে পারছে না। তার উপর মা আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় ইসরাত ঘুমিয়ে যায়। সৌন্দর্য স্টপ বলে মহিলাটার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। কিছু বলতে যাবে তার আগে মহিলাটার হাজবেন্ডের ডাক আসে। সৌন্দর্য আর নূরের দিকে তাকিয়ে চলে যায় এখান থেকে। নূরের খুব রাগ হলো, ফাতিহা সম্পর্কে জানতে পারতো কিন্তু সৌন্দর্যের জন্য পারলো না। তাকে তো নিজেরা কেউ কিছু বলছে না, তার উপর অন্য কেউ বললে কেন আটকাবে। ফাতিহার মা বানিয়েছে অথচ মেয়ে সম্পর্কে সবকিছু এরা জানতে দিচ্ছে না। এই সমস্যা কি আপনার? জোরে বলে ওঠে নূর। নূরের এমন ভয়েস শুনে সৌন্দর্য বেশ অবাক হয়। এ পর্যন্ত এমন ধারা কখনো দেখেনি। আমি কি মানুষ? একটার পর একটা আমার থেকে লুকিয়ে রেখেছেন, অসহ্য হয়ে গেছে এসবে। আপনার এসব লুকোচুরি প্লিজ বন্ধ করুন। একটা মানুষকে আর কত ধোঁয়াশায় রাখবেন বলতে পারেন? আমি কি আদৌ নিজের মানুষ হয়ে উঠতে পেরেছি আপনাদের? নূর, এসব কেমন বিহেভ? দেখতে পাচ্ছেন না কেমন বিহেভ? আমি দেখে এখনো ভালো বিহেভ করছি। বলেই চিল্লিয়ে ওঠে। নূরের চিল্লানিতে আশেপাশের সকলেই ওদের দিকে তাকায়। ফাতিহা নিজেও দৌড়ে আসে মাম্মার কি হয়েছে দেখার জন্য। সৌন্দর্য পরিস্থিতি সামলানোর জন্য নূরের হাত ধরে বলে, চলো আমার সাথে। নূর সৌন্দর্যের হাত ছটকা মেরে ফেলে দিয়ে বলে, কোথাও যাব না, সব সত্যি না জানা সব জানতে চাই আমি, ফাতিহার সম্পর্কে A to Z সব। রাগে এটাও ভুলে গেছে ফাতিহা পাশেই আছে। সৌন্দর্য নিজের রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত পিষে বলে, এটাই বলতে নিয়ে যাচ্ছি, আসো আমার সাথে। নূর আগে আগে হাঁটে দেয়। সৌন্দর্য হাঁটতে গিয়ে দেখে তার হাতের আঙ্গুল ছোট্ট হাতের আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরা। ফাতিহার কাছে বসে বলে, কিছু হয়নি মাম, তুমি গিয়ে খেলা করো, আমরা আসছি। ফাতিহা চলো চলো চোখে তাকিয়ে বলে, মিস্টার ওয়াহিদ, মাম্মাকে আমাকে ফেলে আবারও চলে যাবে? সৌন্দর্যের বুকে কথাটা তীরের মতো গিয়ে বেঁধে ফাতিহাকে নিজের কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, একদম না, মাম্মা এবার কোথাও যাবে না, যেতে চাইলেও দিব না। আমরা বাপ বেটি মিলে ভালোবাসা দিয়ে আটকিয়ে রাখবো, ঠিক আছে? ফাতিহা মাথা নাড়িয়ে জানে ঠিক আছে। সৌন্দর্য ফাতিহাকে খেলতে বলে নূরের কাছে যায়। বলো কি জানতে চাও? আপনি জানেন না কি জানতে চাই? ফাতিহার সম্পর্কে জানতে চাই। কে এই ফাতিহা? কি তার পরিচয়? আপনার মেয়ে তো না। আর তিহা বলায় এত কিসের বাধা? সব জানতে চাই, সব। ফাতিহা আমার ভাই, বড় আব্বুর ছেলে রূপের মেয়ে। রূপ ভাই আমার থেকে 5 বছরের বড়। আমার ছোট বোন সোহানা আর রূপ ভাই স্বামী স্ত্রী, একে অপরকে ভালোবেসে বিয়ে করে। অবশ্য ছোট থেকেই ওদের বিয়ে ঠিক করা ছিল। ফাতিহা তাদের একমাত্র আদরের মেয়ে। হ্যাপি ফ্যামিলি ছিল। দেশের বাইরে থাকতো রূপ ভাই সোহানা আর ফাতিহাকে নিয়ে। ফাতিহার সাথে অবশ্য প্রতিদিন আমার ফোনে কথা হতো। মেয়েটা আমি বলতে পাগল। ফাতিহার মা বাবা তাকে আদর করে তিহা বলে রাখতো। একদিন হুট করেই সোহানা আমায় ভিডিও কল দিয়ে বলে, ভাইয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বলো তো কি? আমি মুচকি হেসে বলি, বিডিতে এসেছিস আমার মামকে নিয়ে? সোহানা গোমরা মুখ করে বলে, উফ ভাইয়া, তুমি কি করে বুঝে যাও বলো তো? তোর পেছনে তাকিয়ে দেখ গাথি। লোকেশন সেন্ড কর, আমি আসি। সোহানা লোকেশন সেন্ড করে। 3 জনের হাসি মাখা মুখ দেখে আমি কল কাটি। তবে বুঝতে পারিনি ওইখানে গিয়ে দুজনের রক্তাক্ত মুখ দেখতে হবে। রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট। আর বলতে পারে না সৌন্দর্য, নিজের মুখ ঢেকে চুপ হয়ে যায়। শরীর কেমন নড়ে উঠছে। নূর ভেবে নিলেও হয়তো লোকটা কাঁদছে, চোখের পানি দেখাতে চাইছে না বলে মুখ ঢেকে রেখেছে। নূর সৌন্দর্যের কাঁধে হাত রাখে। আমি ঠিক আছি বলেই মুহূর্তের মাঝে নিজেকে সামলে নেয় সৌন্দর্য। তারপর আবার বলা শুরু করে,
রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে। ওরা নিজেদের বাঁচাতে না পারলেও নিজেদের অংশকে বাঁচিয়ে দিয়ে যায়। ফাতিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, সে বেঁচে যায়। হয়তো নিজেরাও সরে পড়তে পারতো, কিন্তু ওই যে বিপদের সময় মাথা কাজ করে না। ওদের মাথায় হয়তো এটাই ছিল, ফাতিহাকে বাঁচাতে হবে। আমি গিয়ে দেখতে পাই ফাতিহা বাবা মার কাছে চুপচাপ বসে আছে। আমাকে দেখে কোলে উঠে বলল, মিস্টার ওয়াহিদ, আমার ভয় করে ব্লাড দেখলে। ওই মুহূর্তটায় আমি কিভাবে কি করেছি নিজেও জানি না। প্লিজ আর কিছু জিজ্ঞেস করো না। নূর বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর দৌড়ে সেখান থেকে চলে আসে। সৌন্দর্য বসে বসে নূরের চলে যাওয়া দেখে উদাস ভঙ্গিতে আবার অন্যদিকে তাকায়। চোখের সামনে ঝাপসা হয়ে ধরা দেয় পুরনো দিনের সেই স্মৃতি। সৌন্দর্য ও সোহানার খুনসুটি, সকলে মিলে হেসে খেলে জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া। বিভীষিকাময় সেদিন, যেদিন বোন ভাই একসাথে হারিয়েছে। ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসে। কিছু সময় ইসরাতের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর ভাবে সোফায় এমন করে শুয়ে থাকলে পরে গিয়ে শরীরে ব্যথা পাবে। তাই ইসরাতকে ডাকতে থাকে উঠার জন্য, কিন্তু কিছুতেই উঠে না। অনেকক্ষণ ডাকার পর চোখ ডলতে ডলতে রুমে চলে যায়। রুমে গিয়ে আবার মুখে বালিশ দিয়ে শুয়ে পড়ে। ইসরাতের মা এখনো মেয়ের মুখ দেখেনি, দেখলে হয়তো তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলত। ওই সময় এসে মায়ের কোলে মুখ লুকিয়ে শুয়েছিল, আর এখন আসার সময়ও চোখ ডলতে ডলতে এসেছে, যার দরুন খেয়াল করেনি। এইদিকে নূর ইসরাতকে একের পর এক কল দিয়ে চলেছে, কিন্তু মেয়েটা কল রিসিভ করছে না কিছুতে। পৃথিবীতে মনে হয় এটা নিয়ম হয়ে গেছে, দরকারের সময় কাউকে পাওয়া যায় না। নূর চাচ্ছিল ইসরাতের সাথে বিষয়টা শেয়ার করবে, কিন্তু কিসের কি, এই মেয়ে ফোনই তুলছে না। আরো কয়েকবার চেষ্টা করে নূর আর কল দেয় না, হয়তো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। একটু সুযোগ পেলেই চলে ঘুম আর ঘুম। মেয়েটার ঘুম ছাড়া আর কোনো কাজ নেই।